করতে রান্না আসে কান্না। ডোন্ট ওয়ারি, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। দেশি বিদেশি নামামাসি করতে রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। বড়দিন মানেই খুশির দিন, আর এই দিনের জন্য কিন্তু অপেক্ষা করে থাকে বিশেষ করে কচিকাচারা। আর সেই অপেক্ষাটা কেন? বড়দিন মানে একটা ভালো কেক হবে এবং সেই কেকের জন্য কিন্তু একটু মায়েরা আলাদা করে প্রস্তুতি নেয়। তাই আজকে আমাদের আজকের রান্না অনুষ্ঠানে আমরা কিন্তু নিয়ে এসেছি বেকিং এপিসোড। আর আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তার পরিচয়টা দিলে আপনারা সবাই তাকে চেনেন, জানেন। আপনাদের অনেকেরই অতি পরিচিত মুখ নবনীতা বণিক। নবনীতাটি এই মুহূর্তেও দূরদর্শনের নিউজ রিডার হিসেবে কাজ করছে। এছাড়াও আগরতলা সরকারি মেডিকেল কলেজের মনোবিদ হিসেবে চাকরি করছেন। তারপরেও কিন্তু সময় বার করে রান্না করা, বেকিং করা নবনীতাদির একটা বিশেষ গুণ। তাই আজকে কিন্তু আমরা সোজা চলে এসেছি নবনীতাদির বাড়িতে। নবনীতাদি, তোমাকে আমাদের আজকের রান্না অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। এবং বিশেষ করে যেহেতু বড়দিন আমরা আমাদের বেকিং এপিসোড নিয়ে এসেছি, তার জন্য তোমাকে কিন্তু আজকে শুধুমাত্র বেকিং করব না, সাথে কিন্তু আরেকটা সাউথ ইন্ডিয়ান ডিশ। তো কারণ বড়দিনে তো সারাদিন খালি কেক খাওয়া হবে না, অন্য কিছু তো খেতে হবে নিশ্চয়ই। সেখানে বাচ্চাদের একটা বাড়তি চাহিদা থাকে। তাহলে চল শুরু করা যাক রান্নাটা। রান্না শুরু করার আগে অবশ্যই যেটা প্রথমে করতে হবে, হ্যাঁ ঠিক ধরেছেন, ইনগ্রেডিয়েন্টস। আমরা প্রথমে একবার তাহলে চটজলদি ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিচ্ছি। আজকের রান্না। ফ্রুট কেক বানানোর জন্য আমাদের লাগবে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, আলমন্ড, কাজু, খেজুর, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, ডিম, কমলার রস, ময়দা, চিনি, সাদা তেল এবং অল্প একটু বিরিয়ানি মশলা। আজকের রান্না। আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিলাম ঠিক কি কি লাগছে। আমাদের প্রথম যে বেকিং যেটা আমরা করছি অর্থাৎ কেকটা, তার জন্য যা যা লাগছে আমরা দেখে নিলাম। দিদি, তাহলে এবার আমরা শুরু করি। কিভাবে তুমি প্রথম মানে এটাকে প্রিপেয়ার করছো, কি লাগছে? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ড্রাই ফ্রুটস গুলিকে একটু কমলার রসে ভেজাতে হবে। আসলে ক্রিসমাস কেক যেটা ট্র্যাডিশনালি হয় সেটাতে কিন্তু রাম ইউজ করা হয়, কিন্তু মধ্যবিত্ত বাঙালি পরিবারে রাম ব্যবহার করা প্রায় অসম্ভব, তো মানতেই পারবে না বড়রা। সেই জন্য আমি কমলার রসে, অনেকেই সেটাও করে, কমলার রসে আমি এই ড্রাই ফ্রুটস গুলি ভিজিয়ে দিচ্ছি। এখানে আছে চেরি, এটা আসল চেরি, কাশ্মীর থেকে আনা, আমসত্ত্ব, তারপরে আছে কিশমিশ, 2 রকমের কিশমিশ, তারপরে কাশ্মীর থেকে আনা খুব সম্ভবত এটা প্লুম, আর আছে কমলা লেবুর খোসা। কিন্তু ফ্রুট কেকে এটা মাস্ট ইনগ্রেডিয়েন্টস। এটা এখানে ভিজিয়ে দিতে হয়। যদি 8 ঘন্টা ভেজানো থাকে তাহলে সবচেয়ে ভালো, আর সময় না থাকলে 10-15 মিনিট হলেও হবে। কিন্তু যদি সময় থাকে 8 ঘন্টা বা ফ্রিজে রেখে দিলে ওভারনাইট। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলি সেগুলি মেশাতে হবে। এখানে আমরা নিচ্ছি 1.5 কাপ ময়দা, লেভেল কাপ। আচ্ছা, এখানে 1 কাপ, এখানে 1.5 কাপ ময়দা আছে। ঘোরালে এগুলি ঘুরতে থাকে, তুমি আমার হাতের উপর দিয়ে এটাকে ক্রাশ করতে হবে। এখানে একটা মেজারমেন্ট আছে, কেক কিন্তু পুরোটাই হচ্ছে মেজারমেন্টের উপরে। 1 কাপের জন্য তোমার চাই হচ্ছে 5 গ্রাম বেকিং পাউডার, আর 1/2 কাপের জন্য তোমার চাই হচ্ছে 2.5 গ্রাম বেকিং পাউডার। সেটা গেল। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, খুব ভালো করে তোমাকে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলি মেশাতে হবে যাতে বেকিং পাউডারটা ময়দার মধ্যে মিশে যায়। আমি যেটা ক্যামেরায় দেখাইনি সেটা হচ্ছে কি, ময়দাটাকে কিন্তু আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এটা করা খুব দরকার এই কারণে, আদারওয়াইজ এয়ার এটার ভিতরে ঢুকবে না, আর আমাদের কেকটাও ভালো করে ফুলবে না। তাহলে এই ক্রিসমাস কেকের মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্টস, ড্রাই ইনগ্রিডিয়েন্টস, যেটা জেনারেলি মানুষ ইউজ করে না, আমি করি,
সেটা হচ্ছে কি 1 পিঞ্চ অফ বিরিয়ানি মশলা। আচ্ছা, আসলে বিরিয়ানি মশলার মধ্যে কি থাকে বলো? নাটমেগ থাকে, তারপরে দারচিনি থাকে, এগুলি সবগুলি ফ্রুট কেক। একটা রিচ ফ্রুট কেক যদি তুমি বানাতে চাও এগুলি চাই। এবার তুমি খুঁজে খুঁজে সবগুলি যদি কিনে আলাদা করে কিনতে দাম, ঘরের মধ্যে প্রায় অনেকেরই বিরিয়ানি মশলা থাকে, তাহলে এটা 1 পিঞ্চ দিয়ে দিলেই হলো। সেটা হচ্ছে আমি রান্না যখন করি এরকম ধরনের শর্টকাট ইউজ করি আর কি। দেখুন, সুগৃহিণীর লক্ষণ কিন্তু আমি এখানেই দেখতে পাচ্ছি। প্রথমে একটা টিপস পেয়ে গেলাম যে রামের বদলে কিভাবে কমলার রসে সেটাকে ভেজাবেন। এবারে কিন্তু আরেকটা ছোট্ট টিপস দিয়ে দিল। এই যে রান্নাঘরের টুকিটার টিপসগুলো, যে আপনি বাজার থেকে আলাদা করে যখন কিনবেন অনেকটা দাম পড়বে। এবার হচ্ছে কি, আমরা যেহেতু 1.5 কাপ ময়দা নিয়েছি, আমাদের চিনিটা হবে কিন্তু এখানে আমি একটা আবার পরিমাণটা বলছি, পার কাপের জন্য 3/4 কাপ চিনি দরকার। মানে 1 কাপ যদি ময়দা হয় 3/4 কাপ আমার চিনি হবে। আর আমি যেহেতু এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, আমি এই চিনিটা মেপে রেখেছিলাম। এখানে পরিমাণ মতো চিনি, মানে পুরোটা 3/4 কাপ। মানে আমার কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে আমি একটা কফি মগ, 4 কাপ না কিন্তু কফি মগ, মানে আবার খুব বড় কফি মগ না কিন্তু, এইটুকু মিডিয়াম কফি মগে ধরো 1 কর যে পরিমাণ নামিয়ে আমি সেটা থেকে চিনি নেব। আর এইটুকুই আমি তেল নেব, সাদা তেল বা বাটার। এটাই হচ্ছে মানে এইটুকু জিনিস যদি ঠিকঠাক থাকে বাকিটা কেক ঠিকঠাক নেমে যায়। এবার আমি মেশাচ্ছি চিনির সাথে ডিমটাকে। এখানে চিনি মাপা আছে, আমি মেপেই নিয়েছিলাম চিনিটা দিয়ে দিলাম। তিনটে ডিম, মানে পার কাপে 2 ডিম। আর আমি যেহেতু 1.5 কাপ নিয়েছি এজন্য 3টে ডিম। স্পঞ্জ কেক বানালে ইলেকট্রিক ব্যাটার ইউজ করতে হয়, যেটা আছে, কিন্তু যদি ফ্রুট কেক বানাতে চাই তাহলে সেটার জন্য আমাদের ইলেকট্রিক বিটারের দরকার হয় না। এটার সাথে ডেন্স কেক হয়, এটা বানাতেও কিছুটা সময় বেশি লাগে, এটা বেশ হেভি হয় খেতে। তো এটা হচ্ছে একটা জিনিস। আর এখানে আরেকটা জিনিস, কেক বানাতে গেলে না আরেকটা জিনিস হয়, ওরা যেভাবে মেশায় সেটা হচ্ছে কাট অ্যান্ড ফোল্ড মেথড। আমরা আনারি মানুষ কোথা থেকে জানবো কাট অ্যান্ড ফোল্ড মেথড কি করে হয়? সেটা হচ্ছে কি, আমরা যদি ইংলিশে 8 লিখতে শুরু করি বা বাংলাতে 4 লিখতে শুরু করি, তোমার ইনগ্রেডিয়েন্টস কখনো দলা পাকাবে না। দিদি এখানে সাদা তেল ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু আপনারা যারা সাদা তেল স্কিপ করতে চান, বাটার ব্যবহার করতে চান, আপনারা কিন্তু চাইলে আপনাদের মতো বাটার ব্যবহার করতেই পারেন। বাটার দিলে যেটা হচ্ছে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, নো ডাউট স্বাদটা বেড়ে যায়, কিন্তু কেকটা ভীষণ ডেন্স হয়ে যায়। এমনিতে এটা রিচ ফ্রুট কেক, আমরা এখন ক্যালোরি কনসিয়াস, ছোটদের একটু ক্যালোরি মানতে হয় কোনো একটা জায়গাতে গিয়ে। তো এটা হয়ে গেল। তুমি আমাকে যেটা করবে সেটা হচ্ছে কি, আমাকে অল্প অল্প করে এই ময়দাটা আমাকে দিতে থাকো। তুমি দিতে থাকো, আমি মিশিয়ে যাচ্ছি। এখানে কি হয়, আমার বাড়িতে 2 জন আছে হেল্পার, আমার মেয়ে, আমার বোনজি। এই কাজটা ওরা খুব, আমার মেয়ে তো কেক বানাতেই পারে, আর ওরা ভীষণ পছন্দ করে, মানামানি শুরু হয়ে যায় ওদের এই সময়, কে আগে দেবে, কে কয় স্পুন দিল, কে কয় স্পুন দিল না, এই ঝামেলা। আমি এখন এই ঝামেলা এড়ানোর জন্য ওরা যদি ঘুমিয়ে থাকে বা ওরা যখন স্কুলে থাকে তখন এই কাজটা ইউজ করতে শুরু করি। তাও দিতে থাকো। আমি কিন্তু এই কেকের নেশা পেয়েছি আমার আমার 2 দিদা, মার কাকিমা আর মার মামি, বড় মামি। ওরা 2 জন, একজন নেই এখন, উনি সর্বত, মার কাকিমা নেই। আর মার মামি এখনো আছেন, প্রায় 95 ইয়ার্স ওল্ড। ওরা 2 জন, ওরা পশ্চিমবঙ্গের মানে বাসিন্দা। ওরা ইউরোপিয়ান কোনো মহিলা থেকে শিখেছিলেন, আলাদা আলাদাভাবেই শিখেছিলেন। ওদের আমি মানে খুব ছোট বয়সে ওদের হাতে যে বেকিং আইটেম খেয়েছি আমি, এত বড় হয়ে এখনো অনেক বড় বড় হোটেলেও যাই বা অনেক সময় অনেক জায়গাতে খাই, ওদের সেই স্বাদটাই পাই না। হয়তো বা ওই ইউরোপিয়ান মহিলাদের থেকে শিখেছেন ওরা, এই জন্যই হয়তো বা। আচ্ছা, এই কেকটা কিন্তু অনেকটা ডেন্স হয়। হ্যাঁ, এবার তুমি আমাকে যেটা করবে সেটা হচ্ছে কি, পুরো ড্রাই যে কমলার রসে যেটা ভেজানো আছে সবটা আমাকে ঢেলে দেবে। হ্যাঁ, এখানে কিন্তু একটা সায়েন্স কাজ করে। এটা হচ্ছে কি, যে তুমি যখন কোনো টক জাতীয় জিনিস
বেকিং সোডা বা বেকিং পাউডারের সাথে মেলাও, এটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়। এটা কিন্তু তোমার কেকটাকে ভালো রিচ একটা কি বলবো স্বাদ দিতে হেল্প করে। এই জন্য তুমি যদি স্পঞ্জ কেকও বানাও, আমার সাজেশন থাকবে তুমি অল্প করে হলেও এটার মধ্যে লেবুর রস দেবে অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে ছোট ছোট মানে ছোট ছোট টিপস যেগুলো একদমই মানে ঘরোয়া টিপস। এটা আমি মিশিয়ে নিই। আর এখানে কিন্তু আমি আরেকটা জিনিস তুমি ইনগ্রেডিয়েন্টসে খেয়াল করেছো কিনা জানি না, সেটা হচ্ছে কি আমি কিন্তু কমলার খোসা ব্যবহার করেছি। হ্যাঁ, সেটা তুমি বলেছিলে কমলার খোসা, যেটা তুমি তো একটা স্মেল আসে, তুমি খেয়ে দেখবে কেকটার স্মেলটাই আলাদা হয়। আচ্ছা, আমি কিন্তু এটা মেশানোর সাথে সাথে এখানে আচ্ছা দিদি, আমাদের ব্যাটার তো প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস যেটা লক্ষ্য করছিলাম, আমি কিন্তু কোথাও ওভেন দেখতে পাচ্ছি না। অনেকেই ধারণা কেক মানেই ওভেন, কিন্তু আমি একটা জিনিস তোমার গ্যাস ওভেনের উপর লক্ষ্য করলাম যে তুমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছো। হ্যাঁ, এটা বিরিয়ানি হাঁড়ি। এটা ওই যে আবার একটা ছোট্ট টিপস কিন্তু আপনাদের জন্য অবশ্যই আছে। কেক বানাতে হলে ওভেন দরকার, কিন্তু একমাত্র ওভেনেই আমার কেক হবে আর কোথাও হবে না সেটা আমি মানি না। কারণ আমি বাড়িতে আরামসে সফটপ্যান হাঁড়ি কুড়ি যা পাই তাতেই কেক বানাই। প্রেশার কুকারেও বানিয়েছিলাম, তারপরে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বকা খেয়ে অ্যাক্সিডেন্ট একটু শুনবো, আমার মনে হচ্ছে এখানে কোনো একটা মজাদার একটা কোনো গল্প আছে। আমি প্রায় কেক আমার ওভেনও ছিল, মানে আমি প্রেশার কুকারও বানাতাম। এবার প্রেশার কুকার একদিন ঘুনি খিচুড়ি বানাতে গিয়ে আমার প্রেশার কুকার ব্রাস্ট করে। এবার আমি দোকানে যাই, এটা বিধ্বস্ত অবস্থায় আমিও ব্যথাটা তো পেয়েছিলাম। তো দোকানদার আমাকে জিজ্ঞাসা করলো যে কি বানাতে গিয়ে হয়েছে এটা। আমি বললাম যে না, ভুনা খিচুড়ি বানাতে গিয়ে হয়েছে। ভুনা খিচুড়ি বানাতে গিয়ে তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না, এর আগে প্রেশার কুকারে কবার কেক বানিয়েছো? তখন বললাম যে আমি 4-5বার কেক বানিয়েছি। তখন উনি আমাকে বললেন যে প্রেশার কুকারকে কেক বানানোর জন্য এটা তো কোনো জিনিস বয়েল করার জন্য। হ্যাঁ, তুমি যে জিনিস যেটার কাজে ব্যবহার হয় সেটাকে সেই কাজে ব্যবহার না করে যদি অন্য কাজে ব্যবহার হয়, তাহলে এই তোমার তো কপাল ভালো, তুমি বেঁচে গেছো, আরো বড় দুর্ঘটনা হতে পারতো। যে আবার ছোট্ট টিপস, প্রেসার কুকার কেক বানানোর জন্য নয়। এবার আমি কেকের বাটিতে ইয়েটা ঢালবো। আমার কাছে কিন্তু বেকিং পেপার আছে, কিন্তু যাদের বাড়িতে বেকিং পেপার নেই তারা কি করবেন, যেটা করতে পারেন সেটা হচ্ছে কি আপনার মেয়ের বা ছেলের যে কাগজ সাদা খাতা আছে, সাদা খাতা ছিঁড়ে ফেলুন, ছিঁড়ে ফেলে ওই মাপে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। এছাড়াও যেটা সাইন্টিফিক করি আমি সবসময়, সেটা হচ্ছে কি এটার মধ্যে অল্প কিছুটা আমি তেল নিলাম, তেলটা আমি সব জায়গায় রোল করাচ্ছি, গ্রিজ করে নিতে হবে, পুরোটা গ্রিজ করাচ্ছি করে আমি কিন্তু তেলটা আমি ঢেলে দিচ্ছি পুরোটা, এক্সেস তেল যাতে এখানে না থাকে। অথবা যদি কেউ বাটারে করে তাহলে বাটারের টুকরোটা এটার মধ্যে গ্রিজ করাবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে কি এটা ডাস্টিং করতে হবে ময়দা, অনেকটা ময়দা এইভাবে নেবে, নিয়ে জাস্ট ময়দাটাকে এইভাবে রোল করাবে। এবার এক্সেস ময়দা যেটা আছে, আর এরপরে সেটা হচ্ছে কি আমি ঢালবো। হেল্প করবো? এরপরে আমরা সবাই জানি ট্যাপ করতে হবে, ভেতরে অনেকগুলো এয়ার বাবলস আছে, সেগুলি বেরিয়ে যাবে, সেইভাবে ট্যাপ করে দিতে হবে। আচ্ছা দিদি, আমি দেখছিলাম যে তুমি এই হাঁড়িটাকে প্রিহিটে বসিয়েছিলে, ঠিক কতটা সময় প্রিহিটে বসাবে? 15 মিনিট। আচ্ছা, আরেকটা জিনিস, এই হাঁড়িটা কি এমনি খালি বা জল টল কিছু রয়েছে? ভেতরে বালি আছে। অনেক সময় অনেকে নুন ইউজ করে, আমিও 1-2বার নুন ইউজ করেছিলাম, বাট নুন ইউজ করলে দেখলাম কি যে নুনের থেকে হয়তো একটা ভেপার বেরোয়, আমার কেকটা নুনটা হয়ে যায়। আচ্ছা, ওই জন্য আমি নুন ইউজ করি না, এখন বালি ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, একটু আপনারা দেখে নিন ঠিক কিভাবে বালির বেডের ওপর কিন্তু একটা রিং বসানো হয়েছে। এবার খুব সাবধানে, খুব ভালো হয় এরকম একটা গ্লাভস যদি তোমার থাকে, আদারওয়াইজ হাত পড়ে যাওয়ার সম্ভাবনা ততটা, কারণ আমরা তো আর নর্মাল ওভেনে করছি না। সেটাই, যেহেতু হাঁড়িতে করা হচ্ছে সেটা ভেতর দিকে রাখতে হবে, সেই জায়গায় আপনারা অবশ্যই ওভেনের জন্য যে গ্লাভস ইউজ করা হয় সেই গ্লাভসটা ব্যবহার করবেন। এখানে আমি আরেকটা জিনিস, এটা তো এয়ার টাইট নয়, তো আমি এয়ার টাইট করার জন্য আমার শিল নোড়াটাকে দিয়ে ওটাকে চাপাই, যাতে ভেতরে যেটা তৈরি হবে ব্যাপারটা বা হিটটা সেটা যাতে না বেরোয়। ওই যে আবার কিন্তু একেবারে সাধারণ গৃহিণীদের জন্য ঘরের টিপস, শিলনোড়া।
শিলনোড়া তো আমাদের সবার ঘরেই মোটামুটি আছে। আর যদি না থাকে তাহলে ভারী কোনো কিছু, অবশ্যই সেখানে ভারী কোনো কিছু, সেক্ষেত্রে ইট হতে পারে বা ভারী কোনো কিছু হতে পারে। তবে অবশ্যই গোটা বিষয়টা কিন্তু আমার যেটা লাগছে একেবারেই সেই বিরিয়ানির যে প্রসেস রয়েছে, সেই বিরিয়ানির প্রসেসেই কিন্তু আজকে একেবারে ওভেন কেকের ফিলিংটা নিয়ে আসছে দিদি। এখানে আমরা মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা একটা স্মেল পেতে শুরু করবো কেকে, এরপরে ঢাকাটা খুলবো, এর আগে যাতে ঢাকাটা আমরা না খুলি। আচ্ছা দিদি, এটা হতে থাকুক, ততক্ষণে আমরা তোমার যে পরের রান্নাটা, মানে শুধু কেক খেলে তো পেট ভরে না, সেক্ষেত্রে পেট ভরার যে তোমার পরের রেসিপিটা, সেটা এটা পরেরটা কিন্তু একটা না, তিনটে একসাথে, এটা একটা ফুল মেনু, মানে মেন কোর্সে চলে যাবো। হ্যাঁ, রাবা ইডলি, কোকোনাট চাটনি আর সাম্বার। তা আমরা প্রথমে ইনগ্রেডিয়েন্টস গুলো একবার দেখে নিই। ঠিক আছে, আজকের রান্না। রাবা ইডলির জন্য আছে রাবা মানে মোটা দানার সুজি, যেটা ধুয়ে বেছানো আছে, দই তো লাগবেই অবশ্যই, আর লাগছে মটরশুঁটি, গাজর, বিনস, ফ্রুট সল্ট আর কারি পাতা অবশ্যই। আর সাথে আমি বানাচ্ছি কোকোনাট চাটনি, এর জন্য লাগছে নারকেল, রোস্টেড চানা, যেটা ওই রাস্তায় ছোলা কিনতে পাওয়া যায়, তেঁতুল, আদা, কাঁচা লঙ্কা, হিং। আর সাম্বারের জন্য লাগছে বিভিন্ন ভেজিটেবলস, এখানে আছে স্কোয়াশ, এটা পেঁপে, এটা গাজর, এটা বিনস, কারি পাতা, মূলো, আর পেঁয়াজ তো লাগবেই, সাম্বার পাউডার লাগছে, সাথে অড়হর ডাল, জলে ভেজানো তেঁতুল, আর মশলা হিসেবে রাখছে শুকনো লঙ্কা, সর্ষে, মেথি, চানা ডাল আর উড়দ ডাল মানে বিউলির ডাল। আজকের রান্না। আমাদের ইনগ্রেডিয়েন্টস দেখা হয়ে গেছে, এবারে আমরা চলে যাব সোজা রান্নার প্রস্তুতিতে। কিভাবে দিদি রান্নাটা করছে? আচ্ছা দিদি, প্রথমে কি করছো? প্রথমে ইডলি করব, সেখানে একটু আমার গ্যাসের কাজ আছে, আচ্ছা। আমি একটু অন্যরকম ভাবে আমি রাবা ইডলিটা করি। আর আমি এই যে রাবা ইডলিটা যে করব সেটা একটু অন্যরকম এবং অথেন্টিক, এটা এরকম নয় যে ফিউশন, মানে আমি যার কাছ থেকে শিখেছি উনি চেন্নাইয়ের। এবার আমি ইডলিটা আমি করলাম, হালকা করে ভেজে নিলাম, সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বাচ্চারা যারা একদমই কিছু খায় না, সবজি খেতে চায় না, সবজিটা মানে এটার সঙ্গে সঙ্গে যাচ্ছে, যেটাকে আমরা বলি, সেটা দিয়ে দেবো এখানে। এক প্যাকেটের একটু বেশি লাগবে আমাদের, জল দেবো, এই ফ্রুট সল্টের উপর একটু জল দেবো, সাথে কেমিক্যাল রিয়াকশন শুরু হয়ে যাবে, মানে ফার্মেন্টেশনের যে প্রসেসটা 1-1.5 মানে 12-14 ঘন্টার হয়, সেটা কমিয়ে এখানে কয়েক মিনিটে আনা হবে। খেয়াল রাখতে হবে সবটা যাতে ভরে না যায়, কারণ তাহলে ওভারফ্লো হতে পারে। আমাদের ইডলি কিন্তু রাইস কুকারে চলে গেছে, এটাকে কিছুটা সময় দিতে হবে ইডলিটা তৈরি হয়ে আসতে। ততক্ষণ আমাদের কেকের গন্ধও বেরিয়ে গেছে। এবারে কি আমরা একটু কেকটা দেখে নেব? অবশ্যই। একটু পরে আমি এটাকে ডিমোল্ড করবো, কারণ বেশি গরম হাত পড়ে যাবে। এই ফাঁকে আমি আমার ইডলিটা দেখে নিই, হয়তো আমার ইডলিটা হয়ে গেছে। চেহারায় তো মনে হচ্ছে ইডলিটা হয়ে গেছে, ইডলি হয়েছে কিনা এটা চেক করার কিন্তু সোজা রাস্তা হচ্ছে তুমি এরকম ভাবে স্পুন ইনসার্ট করবে, ক্লিয়ার যদি বেরিয়ে যায় স্পুন, তার মানে হয়ে গেছে। আমাদের ইডলিও রেডি হয়ে গেছে, কেকটাও নামিয়ে নেওয়া হয়েছে। দিদি যেটা বললো, ইডলিটাকে একটু হাওয়া খাওয়াতে হয়, ততক্ষণে আমরা কি করছি? সাম্বার তৈরি করেছি। এই তেল কম লাগার বিষয়টার জন্যই অনেকে কিন্তু সেখানে ইজি টু ইউজ সেই ননস্টিকের দিকে যায়। আচ্ছা, প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি ইয়ে দিয়ে দেবো, শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, তারপরে দিচ্ছি সর্ষে, ফ্রাই করবে এক্ষুনি, অল্প একটু মেথি দিচ্ছি, এরপরে চানা ডাল আর হচ্ছে বিউলির ডাল। তুমি দেখবে ঘুরিয়ে ফিরিয়ে একই ইনগ্রেডিয়েন্টসে কিন্তু রান্না হচ্ছে। হ্যাঁ, খুব
ভ্যারাইটি কিন্তু আমাদের বাঙালিদের রান্নাদের মতো নেই। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি এখানে কারি পাতা দিয়ে দেবো। ইন্ডিয়ান যে কোনো রান্নায় কারি পাতাটা মাস্ট। এরপরে দেবো পেঁয়াজ, তোমার সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ানটা চাউটা বলে, চাউটাও সাম্বার একটা খুব ফেমাস হবে। মূলো, গাজর, পেঁপে, উঁদি। এটা খুব সুন্দর গন্ধ, কিন্তু মানে সেই সাউথ ইন্ডিয়ান ফিলটা কিন্তু চলে আসছে। বলে না যে যদি হাতি না আসে তাহলে না, হ্যাঁ, হাতি কাছে হাতের গুণটাই গুণটা বোঝা যায়। বোঝা যায় না। কিন্তু আসলে হজম হতে আমাদের অনেকটাই সাহায্য করে। এটা এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। অল্প সময়ের জন্য ঢেকে দেওয়া হলো। ঢেকে দিচ্ছি। এই ফাঁকে আমরা চাটনিটা বানিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা, নারকেল, ঠিক আছে। প্রথমে তাহলে মিক্সিতে নারকেল কুড়া চলে যাচ্ছে। এরপরে হচ্ছে এরা বলে ইডলি চানা, আমি কোথায় পাবো ইডলি চানা? রোস্টেড চানা, যেটা ওই যে দোকানে, মানে রাস্তায় যেটা রোস্টেড পাওয়া যায়, যে রোস্টেড ওগুলো। ঠিক আছে, আমি এটা না থাকলে না, ঘরের মধ্যে ছাতু থাকে, হোয়াইট ছাতু, রোস্টেড চানা ডাল, সুতরাং আমি ছাতু ইউজ করি। আচ্ছা, তো এই গেল আমার চানা। এর সাথে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, তেঁতুল, একটু তেঁতুল, আবার হিং। অল্প একটু পিঞ্চ হিং। আসলে ওই যে বলছিলাম না, হিংটা আসলে হজম, মানে এ ধরনের খাবার বা যে কোনো রিচ খাবারের ক্ষেত্রে হজমটা করা হিংটা। প্রথমে আমরা শুকনো একবার ঘুরিয়ে নেব, আচ্ছা, তারপর ওটাকে চাটনিও তৈরি। না, পুরো তৈরি হয়নি। আচ্ছা, আচ্ছা, একটা স্টেপ আছে। দিদি বলছে আরেকটা স্টেপ রয়েছে, কিন্তু আমার কিন্তু দেখে এই মুহূর্তে পাশে ইডলি রয়েছে, মানে লোকটা সামলাতে পারছি না। হ্যাঁ, ও থামতে এটা পারবে। ফ্লেভারিং এজেন্টটা দেওয়া হয়নি, এটা আচ্ছা। জাস্ট ইনগ্রেডিয়েন্টস গুলি দুটো। আমি আবার গ্যাস ইউজ করছি। আমাদের সাম্বার কি হয়ে এসছে? অলমোস্ট ডান, সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। রান্নার কিন্তু একেবারে শেষ পর্বে চলে এসেছি আমরা। আমাদের সাম্বারও প্রায় হয়ে এসছে। এখন ওই ডালটা আর যেটা মেশানোর বাকি রয়েছে, এছাড়া চাটনিতে যে বোধহয় দিদি কিছু একটা ফোড়ন দেবে চাটনিতে। সাম্বার থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। তেল দিলাম, মানে এটা হচ্ছে ফোড়ন হবে আসলে। একই জিনিস, কিন্তু একই ফোড়ন, কিন্তু প্রায় তুমি যেটা বলছিলে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস নেই। তোমার ঘরে যদি চাল, বিউলির ডাল আর চানা থাকে, রোস্টেড চানা থাকে, তুমি অলমোস্ট সব সাউথ ইন্ডিয়ান ডিশ বানাতে পারো। হ্যাঁ, কারণ আমি দেখছি ঘুরিয়ে কিন্তু সবগুলোতে একই জিনিস, সেই কালো সর্ষে, মেথি, এই জন্য কারি পাতা। ভারতের যে কোনো প্রান্তে কিন্তু সাউথ ইন্ডিয়ান ইডলি ডোসা সবখানে অ্যাভেলেবল, কারণ ইনগ্রেডিয়েন্টস গুলো বেসিক ইনগ্রেডিয়েন্টস খুব কম। এতে নাকি লাভও ওদের খুব ভালো হবে। হিংটাও যারা ব্যবহার করবেন আপনারা, সেটা কিন্তু একেবারে খুব সাবধানে সচেতনভাবে ব্যবহার করতে হবে, কারণ হিং অতিরিক্ত মাত্রা হয়ে যায়, সেখানে কিন্তু আবার একটা অন্যরকম গন্ধ আসবে। মনে রাখবে, ব্যাস আমাদের এখানে এটাই, এখান থেকে আসবে। আমাদের ফোড়ন কিন্তু এই চলে গেল। সেটা অনেক ক্ষেত্রে তড়কাও বলা হয়, আমরা বাঙালিরা বলি ফোড়ন, যদি আমি জানি না সাউথ ইন্ডিয়ানরা কি বলে এটাকে। গন্ধটা কিন্তু খুব সুন্দর ছাড়ছে, চাটনির গন্ধ যেমন বেরিয়েছে, ইডলিটারও একটা অন্যরকম গন্ধ আছে। এখন অপেক্ষা আমাদের সাম্বার কতক্ষণে নামবে। হয়ে গেছে, সাম্বারটা হয়ে গেছে। সাম্বারের ডালটা দেবে নাকি? সাম্বার ডালটা দেবো, সাথে ওই যে দিয়ে দিচ্ছি সবটা। তেঁতুল ভেজানো ছিল, তেঁতুলের যে স্বাদটা সেটা কিন্তু এখন ওই সাম্বারে চলে যাবে। আমাদের সাম্বারও কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু রেডি টু সার্ভ যে বিষয়গুলো রয়েছে, ইডলিটা সেখানে ইডলি স্ট্যান্ড থেকে তুলতে হবে,
কেকটা রয়েছে, কেকটা সেখানে আনমোল্ড করতে হবে, তারপরেই কিন্তু রেডি টু সার্ভ এবং অবশ্যই চেখে দেখার পালা। আমাদের সাম্বারও নেমে গেছে, একেবারে গরম ধোয়া হচ্ছে, সবগুলোকেই এবারে প্লেটিং এর পালা। আজকের রান্না আজকের রান্না প্লেটিং হয়ে গেছে, এবারে চেখে দেখার পালা। আমার তো জিভে জল এসে গেছে, একেবারেই তর্স হয়েছে না। তবে চেখে দেখার আগে আপনারা যারা ক্যামেরার ওপারে রয়েছেন, যারা রান্না করতে ভালোবাসেন এবং নিজেদের নানান ধরনের রান্না আমাদের সঙ্গে শেয়ার করতে চান, অবশ্যই যোগাযোগ করুন আজকের রান্না ডিডি ত্রিপুরায়। প্রডিউসার আজকের রান্না, দূরদর্শন কেন্দ্র, আগরতলা। ইমেল আইডি ddkagt আজকের রান্না @gmail.com। এবারে আমরা সোজা চলে যাব চেখে দেখার। কি ভাবছেন, ফ্রেমটা চেঞ্জ হয়ে গেছে? দুজন ছিলাম, এখন কিন্তু 4 জন হয়ে গেছি। কেন 4 জন? কারণ শুরুতেই বলেছি আমাদের ক্রিসমাস স্পেশাল এপিসোড, আর ক্রিসমাস মানেই তো বাচ্চারা, তাই আমাদের সঙ্গে কিন্তু চলে এসছে দুজন ছোট্ট বন্ধু। একটু আলাপগুলো সেরে নিই। একেবারে ছোট্ট বন্ধু থেকে শুরু করি। নামটা? অদিজা। অত্রিজা। আচ্ছা অত্রিজা, এই যে নবনীতা দিয়ে আমাদের সঙ্গে রান্না করলো, কি হয় তোমার? দিদি। দিদি হয়? আচ্ছা দিদি, আমি এখানে একটু থামাচ্ছি। ও আমাকে ডাকে দিদি, বাট আমি ওর মাসি হই। আচ্ছা, মায়ের বোন মাসি, ওই মা দিদি বলে বলেই বোধহয় আমাকে সে দিদি দিদি ডাকে। আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমার পাশে যে রয়েছে তার নাম কি, আর নবনীতাদের সঙ্গে তার রিলেশনটা কি? তার নাম কি? আমার নাম কিঞ্জলি, আমার মা। আচ্ছা, নবনীতাদের কন্যা রয়েছে, নবনীতাদের বোনের কন্যা রয়েছে, তারা কিন্তু আজকে আমার সঙ্গে চেখে দেখবে কেমন হয়েছে নবনীতাদের সেই কেক এবং যে ইডলি রয়েছে, সাম্বার রয়েছে, সবগুলো চেখে দেখবো। দুজনেই কি আছে? আগে দিচ্ছি। আমাকে আগে? ওরা তো প্রায়ই খায় না, খেলেও এটা একেবারেই কেকটা কিন্তু বাচ্চাদের জিনিস না, তবু তুমি থেকে আগে খেয়ে নেয়। ফার্স্ট বাইট ঠিকঠাক বলবি। ঠিকঠাক বলবি। দিদি ভালো বানিয়েছে? এবারে ভালো বানিয়েছে যে ওকে দেখে বোঝা যাচ্ছে, ও কিন্তু ফার্স্ট বাইটের পর আর তর্স হয়নি। এবারে আমার একটু চেখে দেখার পালা, আমি একটু চেখে দিচ্ছি। ওই যে বাইরেটা একটু বেশি হিট হয়ে গেছিল দিদি যেটা বলছে, কিন্তু ভেতরটা সত্যি খুব সফট হয়েছে গো। মানে আমরা এই কেকটার এটাই বিশেষত্ব, এই জন্য আসলে পুরো কনসেন্ট্রেশন দিয়ে একটা কেক নামাতে হয়। আমি এত গল্প করছিলাম তোমার সাথে, সেটা তো ক্যামেরার সামনে, সেটা বাইরেটা একটু হিট হয়েছে ঠিক আছে, কিন্তু ভেতরটা কিন্তু একেবারেই খুব মানে সফট এবং খেতে খুব অসাধারণ হয়েছে। আচ্ছা, কেক হয়ে গেছে আমাদের। কেকের পরে কিন্তু দিদি যে মেইন কোর্সটা রেখেছিল, ওই যে শুরুতেই বলেছে আমরা যেহেতু ভারতীয়, আমাদের কৃষ্টি সংস্কৃতি সব মিলেমিশে একাকার, এবারে ইডলির পালা। কোথায় যাবো? আমি কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এই জিনিসটার জন্য, কারণ স্মেলটা এত সুন্দর বেরিয়েছিল, আমি কিন্তু মানে তর্স হয়েছিল না। আচ্ছা, তুই বলতো দিদি ভালো রান্না করে না মা ভালো রান্না করে? এখানে কিন্তু ওই মা তো ক্যামেরার তোর মা খুব ভালো রান্না করে। যাক, বড়গুলো সেখানে সার্টিফিকেট দিচ্ছে, তবু বাচ্চাদের এই কথাটা বললে কিন্তু ওরা চট করে বলবে না মা খারাপ রান্না করে। অসাধারণ হচ্ছে, সেটা বলতেই হয়, কারণ আমরা বাঙালিরা যতই সাউথ ইন্ডিয়ান ডিশ রান্না করি, কোথাও না কোথাও একটু ফাঁকফোকর থেকে যায়, কিন্তু আমার কিন্তু সত্যি বোঝাই যায়নি একটা বাঙালি হাতে ইডলি তৈরি হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। এখানে তোমাকে একেবারে 10 আউট অফ 10 দিতেই হচ্ছে। থ্যাংক ইউ। আর যেহেতু শুরু থেকেই বলছি আমাদের এই এপিসোড ক্রিসমাস স্পেশাল এপিসোড, আমাদের ক্রিসমাসের দুজন গেস্টও এসে গেছে। ক্রিসমাস মানেই তো কি হবে? মেরি ক্রিসমাস। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।